আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব। এই অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো। আমাদের বেতন সংক্রান্ত কিছু তথ্য দেওয়া ছিল। দুইজন কর্মচারী ছিল, একটা সালাম আর একটা হচ্ছে কালাম। এখানে আমাদের মূল বেতন ছিল হচ্ছে 50,000 টাকা, আর কালামের মূল বেতন ছিল হচ্ছে 40,000 টাকা। উৎসব ভাতা, চিকিৎসা ভাতা 25%, 25%, বাড়ি ভাড়া ভাতা 60%, 60%, প্রভিডেন্ট ফান্ড 10%, 10%, দলীয় বীমা এটাও আমাদের 500 টাকা 500 টাকা দেওয়া আছে। তারপরে কি বলেছে? তারপরে বলেছে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকারী প্রতিষ্ঠানের সমপরিমাণ অর্থ জমা করে। আমি বলেছিলাম এই বাস্কুর ভিতরে যদি প্রভিডেন্ট ফান্ড দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা শুধু কর্মীর দান। এটা কার দান? কর্মীর দান। আর এখানে যদি লেখা থাকে প্রভিডেন্ট ফান্ডে কর্মী ও নিয়োগকর্তার দান, তাহলে এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের একবার উপার্জনের মধ্যে যোগ করতে হবে, আর কর্তনের মধ্যে আমরা উপার্জনে যা যোগ করি তার ডাবল বাদ দিতে হয়। ঠিক আছে? যেহেতু আমরা এখানে কি উপার্জন বলতে কি বোঝায়, এখানে প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তা দান করে এটা হচ্ছে কর্মীর জন্য উপার্জন, আর যদি কর্মী নিজে দান করে তাহলে তো উপার্জন না, এটা তো মূল বেতনকে আরো হ্রাস করবে। এই জন্য কর্তনের মধ্যে নিয়োগকারী এবং কর্মী দুইটাই বিয়োগ করতে হয়, আর উপার্জনের মধ্যে শুধু প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা দানটা যোগ করতে হয়। এখানে বলেছে কি প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা সমপরিমাণ দান করে। তাহলে দেখো এই যে 50,000 মূল বেতনের 10% 5,000 টাকা, কালামে মূল বেতনের 10% 40,000 টাকা, 10% 4,000 টাকা, তাহলে টোটাল 9,000 টাকা তারা প্রভিডেন্ট ফান্ডে দান করে। এখন বলেছে নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ দান করবে, এর মানে হচ্ছে 9,000, নিয়োগকর্তা 9,000, টোটাল 18,000 টাকা দান করবে। তারপরে বলেছে প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত মোট টাকার পরিমাণ নির্ণয় করা। এই যে এখন আলোচনা করেছি এটাই আর কি। ঠিক আছে? অর্থাৎ 9,000 আর হচ্ছে নিয়োগকর্তা নিজে 9,000, তাহলে টোটাল হচ্ছে 18,000 টাকা দান করবে। খ নাম্বার বলেছে বেতন বিবরণী তৈরি করো। বেতন বিবরণী মানে হচ্ছে সম্পূর্ণ একটা ফরম্যাটের অঙ্ক, অর্থাৎ আমরা ধাপে ধাপে করেছিলাম মোট উপার্জন, মোট কর্তন, তারপরে আমরা নিট বেতন বের করেছিলাম। এখানে আমরা কি করব? একসাথে করে দিব, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে আমরা নিট বেতন পাবো। তারপরে বেতন সংক্রান্ত জাবেদা দেখাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো দেখে আসি। তুমি লিখতে পারো প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত মোট টাকার পরিমাণ। ফার্স্ট অফ অল লিখতে পারো বিবরণ টাকা টাকা। সর্বপ্রথম তুমি সালাম যে টাকাটা দান করবে এটা লিখতে পারো। সালাম কি দান করবে? মূল বেতনের 10%। এই পার্সেন্ট গুলো সর্বদা আমাদের বেসিক স্যালারি অর্থাৎ এই মূল বেতনের উপরে ধরা হয়, সর্বদা থাকুক বা না থাকুক বলা, সর্বদা মূল বেতনের উপরে ধরা হয়। তাহলে 50,000 ইন্টু হচ্ছে 10%, তাহলে কত দাঁড়ালো? 5,000 টাকা। তারপরে হচ্ছে কালাম 40,000 টাকা হলো তার বেসিক বেতন, এর হচ্ছে 10% সে প্রভিডেন্ট ফান্ডে দান করবে। প্রভিডেন্ট ফান্ডে কি করবে? দান করবে। তাহলে 4,000 টাকা। তাহলে কর্মীর দান কত দাঁড়ালো? প্রভিডেন্ট ফান্ডে 9,000 টাকা। এখন কত হচ্ছে? কর্মী 9,000 টাকা দান করেছে, বলা ছিল প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা সেম টাকাই দান করবে। ঠিক আছে? সমপরিমাণ দান করবে। তাহলে এখানে লিখতে পারো নিয়োগকর্তার দান, নিয়োগকর্তার দান কত টাকা? এই যে 9,000 টাকা। তাহলে টোটাল সে কত টাকা দান করেছে? প্রভিডেন্ট ফান্ডে টোটাল হচ্ছে 18,000 টাকা দান করেছে। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কর্মচারী দান করেছে 9,000 টাকা এবং নিয়োগকর্তা দান করেছে 9,000 টাকা। তারপরে কি বলেছে? বেতন বিবরণী তৈরি করো। আর দেরি না করে চলো বেতন বিবরণীটি দেখে আসি। বেতন বিবরণী বিবরণ সালাম কালাম মোট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের ফার্স্ট অফ অল কি বের করতে হবে? মূল বেতন। মূল বেতন আমাদের সালামের মূল বেতন ছিল কত? 50,000 টাকা। কালামের মূল বেতন ছিল 40,000 টাকা। তাহলে মোট হলো কত? 90,000 টাকা।
তারপরে কি করবা, যত প্রকার ভাতা আছে একটা কথা মনে রাখবা, শ্রমিকদেরকে যত প্রকার ভাতা দেওয়া হয় প্রত্যেকটা ভাতার দ্বারা শ্রমিকদের মূল বেতন বৃদ্ধি পায়। কারণ হচ্ছে উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, এইগুলোর দ্বারা শ্রমিকদের কি হয়, মূল বেতন বৃদ্ধি পায়। যা দ্বারা মূল বেতন বৃদ্ধি পায় সব মোট উপার্জনের মধ্যে আসবে। তাহলে লিখতে পারো উৎসব ভাতা। উৎসব ভাতা শ্রমিকদের মূল বেতন বৃদ্ধি পায়। উৎসব ভাতা কি বলেছে, 50,000 টাকার উপরে মূল বেতনের 75%। মূল বেতনের 75% যদি হয় তাহলে 50,000 টাকার 75% হচ্ছে 37,500 টাকা। তারপরে 40,000-এর 75% হচ্ছে 30,000 টাকা। তাহলে আমাদের 37,500 আর 30,000 টোটাল হচ্ছে 67,500 টাকা। তারপরে লিখতে পারো চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা আমাদের কত, 25%। 50,000 টাকার 25% হচ্ছে 12,500। তারপরে আমাদের কি বলেছে, 40,000-এর 25% হচ্ছে আমাদের 10,000 টাকা। কত, 10,000 টাকা। তাহলে টোটাল টাকা দাঁড়ালো 22,500। তার পরবর্তীতে হচ্ছে বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতা হচ্ছে তোমার 60%, মূল বেতনের 60%। তাহলে 530, এখানে হচ্ছে 30,000 টাকা। আর হচ্ছে কামালে হচ্ছে 40,000-এর 60% হচ্ছে 424,000 টাকা। তাহলে টোটাল 54,000 টাকা দাঁড়ালো। টোটাল কত দাঁড়ালো, 54,000 টাকা। তারপরে আমাদের কি আছে, তারপরে আছে হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। এই যে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস মাথায় রাখো, নিয়োগকর্তা যদি প্রভিডেন্ট ফান্ডে দান করে, প্রভিডেন্ট ফান্ড মানে হচ্ছে ভবিষ্যতে কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য, ঠিক আছে, যখন তারা অবসর নিবে তখন তাদেরকে সহযোগিতা করার জন্য এই ফান্ডটা তৈরি করা হয়। যেহেতু প্রভিডেন্ট ফান্ডে দান করেছে, এটা মূল বেতনকে বৃদ্ধি করবে কর্মীদের। এখন প্রভিডেন্ট ফান্ডে কত দান করেছিল, সমপরিমাণ কর্মীরা যা দান করে নিয়োগকর্তা তা দান করে। তাহলে কত দান করেছিল, 9,000 টাকা। শ্রমিকরা দান করেছিল 9,000 টাকা, নিয়োগকর্তা দান করেছিল 9,000 টাকা, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারো তুমি, শ্রমিকরা যত দান করে, সালামের এই 50,000-এর 10% হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে। তাহলে সালামের জন্য 5,000 টাকা দান করবে এবং কালামের জন্য 4,000 টাকা দান করবে। টোটাল সে দান করবে কত, 9,000 টাকা। টোটাল সে কত টাকা দান করবে, 9,000 টাকা। এ হয়ে গেল, এটা হচ্ছে আমাদের মোট উপার্জন। তাহলে আমরা এ দ্বারা মোট উপার্জনকে প্রকাশ করলাম, লিখতে পারি মোট, এই যে মোট উপার্জন, ঠিক আছে। এখন এগুলো সবগুলো যোগ করতে হবে। আমরা এ দ্বারা মোট উপার্জনকে প্রকাশ করেছি। এখন সালামের সবগুলো মূল বেতনের সাথে সবগুলো টাকা যোগ করলে আমাদের সালামের মোট উপার্জন আসতেছে 1,35,000 টাকা, কালামের আসতেছে হচ্ছে 1,08,000 টাকা, আর দুইজনের টোটাল উপার্জন হচ্ছে কত, 2,43,000 টাকা, ঠিক আছে। তারপরে হচ্ছে কর্তন সমূহ। তারপরে কি করতে হবে, কর্তন সমূহ। সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, আমাদের কর্তন সমূহের মধ্যে কি কি আসে, যেগুলোর দ্বারা শ্রমিকদের মূল বেতন হ্রাস পায়। তাহলে প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান যেটা, এটার দ্বারা শ্রমিকদের মূল বেতন হ্রাস পাবে। এখন কথা হচ্ছে, এখানে আমাদের নিয়োগকর্তার দান যদি থাকে তাহলে যত টাকা আমরা উপার্জনে দেখিয়েছি তার চেয়ে দ্বিগুণ টাকা মাইনাস করতে হয়, ঠিক আছে। অর্থাৎ কর্তনের মধ্যে দেখাতে হয়, উপার্জনে আমরা কি দেখিয়েছি, প্রভিডেন্ট ফান্ডে সালামের জন্য 5,000 টাকা দান করেছিল, কালামের জন্য 5,000 দান করেছিল, টোটাল দান করেছিল হচ্ছে 9,000 টাকা। এখন কি করতে হবে, 18,000 টাকা আমাদের মাইনাস করে দেখাতে হবে, অর্থাৎ কর্তনে দেখাতে হবে। কেন, কারণ এখানে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়জনের দানকে আমাদের কর্তনের মধ্যে দেখাতে হবে। নিয়োগকর্তা ও কর্মীর প্রভিডেন্ট ফান্ডে দান, এটা আমাদের মূল বেতনকে হ্রাস করে, ঠিক আছে। এই জন্য যদি শুধুমাত্র প্রভিডেন্ট ফান্ডে দান, এটা শুধু কর্মীর দান দেখাতে হবে থাকলে, আর যদি নিয়োগকর্তা কথাটা উল্লেখ থাকে তাহলে উপার্জনের মধ্যে আমরা যত টাকা দেখাই তার চেয়ে দ্বিগুণ দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারো প্রভিডেন্ট ফান্ডে কর্মী ও নিয়োগকর্তার দান। সুপ্রিয় শিক্ষার্থীরা, কর্মী দান করেছিল কত, 5,000 টাকা, 10% মানে হচ্ছে 5,000 টাকা। এখানে 5,000 টাকা
কর্মী দান করেছে, তাহলে নিয়োগ করতে হতো 5,000 দান করেছে, তার মানে এখানে 10,000 টাকা লিখতে হবে। কত লিখতে হবে? এই যে 10,000 টাকা লিখতে হবে। ওইখানে 4,000 টাকা কর্মী, এই যে 40,000 10% মানে হচ্ছে 4,000 টাকা। 4,000 টাকা দ্বিগুণ, অর্থাৎ 4,000 টাকা কর্মী দান করেছিল, 4,000 টাকা নিয়োগকর্তা দান করেছিল, এখানে হচ্ছে 8,000 টাকা। এখানে কত? 8,000 টাকা টোটাল দান হয়েছে, অর্থাৎ কর্তনের ঘরে আসবে কত? 18,000 টাকা। টোটাল কত আসবে? 18,000 টাকা। তারপরে হচ্ছে যৌথ বীমা, মানে হচ্ছে দলীয় বীমা, সালামের 500 এবং কালামের 500 করে দান করবে। দলীয় বীমা মানে কি? এই যে যৌথ বীমা করে শ্রমিক কর্মীরা সবাই মিলে তাদের জীবনের জন্য যৌথ বীমা করেছে, এটা হচ্ছে তার মূল বেতনকে হ্রাস করবে, এজন্য এখানে লিখতে পারো তুমি দলীয় বীমা। ঠিক আছে, দলীয় বীমা। দলীয় বীমা কত? 500, এখানে হচ্ছে 1,000 টাকা। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমরা কি দেখাবো? এই যে বি দ্বারা প্রকাশ করতে পারি মোট কর্তন। কি করতে পারি? মোট কর্তন। এখানে হচ্ছে 10,500, আর এখানে হচ্ছে 8,500, এখানে হচ্ছে 19,000। ঠিক আছে, এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি মোট অর্থাৎ নিট বেতন বের করতে গেলে মোট উপার্জন থেকে আমাদের মোট কর্তন বাদ দিতে হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি নিট বেতন। নিট বেতন কত হবে? তুমি লিখতে পারো এই যে এ থেকে বি মাইনাস, অর্থাৎ এই যে সালামের 1,35,000 টাকা থেকে 10,500 টাকা বাদ দিলে আমাদের কত হয়? তাহলে আমাদের নিট বেতন কত দাঁড়ালো? এই মোট উপার্জন থেকে আমরা কি করেছি? মোট কর্তন বাদ দিয়েছি। 1,35,000 থেকে 10,500 টাকা বাদ দিলে 1,45,500 টাকা থাকে। আবার কালামের 1,08,000 টাকা থেকে আমরা যখন আমাদের মোট কর্তন 8,500 বাদ দিয়েছি, তাহলে তখন থাকলো কত? 99,500 টাকা। 99,500 টাকা। তার পরবর্তীতে হচ্ছে আমাদের 2,43,000 থেকে 19,000 বাদ দিয়েছি, 2,24,000 টাকা থাকলো। এটা হচ্ছে আমাদের নিট উপার্জন, এটা নিট বেতন। ঠিক আছে, এটা আমাদের কি? এটা আমাদের নিট উপার্জন অথবা নিট বেতন। তারপরে গ নাম্বার বলেছে বেতন সংক্রান্ত প্রয়োজনীয় জাবেদা দেখাও। চলো আমরা জাবেদাগুলো দেখে আসি। আমাদের ফার্স্ট অফ অল জাবেদাগুলো হবে, তোমরা একটু গড় করে নিও। ঠিক আছে, আমার সময় নেই, এখনই আমার ক্লাস শুরু হবে, এই জন্য আমি গড় ছাড়াই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে গড়টা করে নিও। হ্যাঁ, আমার একটা 20 থেকে ক্লাস, এখন বাজে হচ্ছে একটা 10, সময় কম, এই জন্য আমি স্বল্পতার জন্য এভাবেই করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন 1 নম্বরে জাবেদার মধ্যে ঘয়ের মধ্যে ফার্স্ট অফ অল যে জাবেদাটা হয়, একটা হচ্ছে বেতন হিসাব ডেবিট। ঠিক আছে, বেতন হিসাব ডেবিট, পদেয় বেতন ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, বেতনের মধ্যে বেতন ডেবিট, পদেয় বেতন ক্রেডিট, এখানে টাকা কোনটা আসবে? এটা হচ্ছে উপার্জনের টাকা আসবে। এই যে 2,43,000 টাকা আসবে, এই যে 2,43,000 টাকা আসবে, 2,43,000 টাকা। তারপরে তোমার কি করতে হবে? 2 নাম্বার যে জাবেদা, এটার মধ্যে এই যে পদেয় হিসাবকে ডেবিট করতে হবে, পদেয় হিসাব ডেবিট। আর ক্রেডিট কি হবে? পদেয় ভাউচার ক্রেডিট, পদেয় ভাউচার ক্রেডিট। আর হচ্ছে সকল প্রকার কর্তন ক্রেডিট। এখানে কর্তন কে কি আছে? প্রভিডেন্ট ফান্ড, এই যে প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে আমাদের ক্রেডিট। আর কে? আর হচ্ছে দলীয় বীমা, এই যে ক্রেডিট। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, পদেয় হিসাবে টাকা, এই যে এখানে পদেয় হিসাব না, সরি, পদেয় বেতন। ঠিক আছে, এটা হবে কি? এই যে পদেয় বেতন হচ্ছে ডেবিট, তারপরে পদেয় বেতন ডেবিট, পদেয় ভাউচার ক্রেডিট, প্রভিডেন্ট ফান্ড ক্রেডিট, দলীয় বেতন ক্রেডিট। প্রভিডেন্ট ফান্ডের টাকা, এই যে পদেয় বেতনের টাকা হবে 2,43,000 টাকা। আর পদেয় ভাউচারের টাকাটা কোনটা হবে? এই যে পদেয় ভাউচারের টাকা হবে এই যে নিট বেতনের যে টাকাটা, মোট এই টাকাটা হবে 2,24,000 টাকা। তাহলে কত হবে? 2,24,000 টাকা। তারপরে প্রভিডেন্ট ফান্ড, এখন প্রভিডেন্ট ফান্ডের টাকা কত হবে? প্রভিডেন্ট ফান্ডের টাকা হবে তোমার 18,000 টাকা। তাহলে এখানে তুমি লিখতে পারো প্রভিডেন্ট ফান্ড, এই যে 18,000 টাকা। তারপরে দলীয় বীমা, এই যে দলীয় বীমা কত? এই যে 1,000 টাকা। দলীয় বীমা কত? এই যে 1,000 টাকা। ঠিক আছে, তার পরবর্তীতে আরেকটা জাবেদা দিতে হবে, তা হচ্ছে তোমার এই যে পদেয় ভাউচার তৈরি করেছো, এইগুলো তো তুমি বেতন এখনো শ্রমিকদের দেও না, এখন তোমার বেতনটা দিয়ে দিতে হবে। তুমি শুধু ভাউচার তৈরি করেছিলে, এখন লিখতে পারো পদেয় ভাউচার ডেবিট। আর হচ্ছে নগদে যদি প্রদান করো নগদান হিসাব ক্রেডিট, আর ব্যাংকের মাধ্যমে প্রদান করলে ব্যাংক হিসাব ক্রেডিট। তোমার যা ইচ্ছা তা দিয়ে দিও। কত টাকা? পদেয় ভাউচার আমাদের শ্রমিকদের
নিট বেতন কত? এই যে 2,24,000 টাকা। ঠিক আছে, 2,24,000 টাকা। তারপরে আরেকটা জাবেদা তোমার সর্বশেষ দিয়ে দিতে হবে, তা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা যা দান করেছে। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা যা দান করেছে, যেহেতু ব্যবসাটা নিয়োগকর্তার, এজন্য নিয়োগকর্তা যেহেতু দান করেছে, এজন্য তোমার আরেকটা জাবেদা দিয়ে দিতে হবে, তা হচ্ছে পদেয় প্রভিডেন্ট ফান্ড। কারণ হচ্ছে প্রভিডেন্ট ফান্ডকে নিয়োগকর্তা দান করেছে, যেহেতু পদেয় প্রভিডেন্ট ফান্ড হচ্ছে তোমার ডেবিট, আর নগদে প্রদান করেছে, এর জন্য নগদান হিসাব ক্রেডিট, অথবা তুমি ব্যাংক হিসাব ক্রেডিট দিতে পারো, সমস্যা নেই, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন কত টাকা নিয়োগকর্তা কত দান করেছিল? এই যে 9,000 টাকা দান করেছিল। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আরেকটা কথা মনে রাখবা, আমাদের লেকচার বইয়ের মধ্যে যে সমাধানটা দেওয়া, এই সমাধানটা ভুল, এখানে সঠিক নেই। ঠিক আছে, লেকচার বইয়ের মধ্যে যে সমাধানটি দেওয়া, আমি বইটা দেখেছি, এই বইটার মধ্যে এটার সমাধান সঠিক নয়, এই জন্য আমি খুব তাড়াতাড়ি এটার সমাধান তোমাদের সাথে আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।